হাই বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইড পালসে। আজকে আমরা 1 সেপ্টেম্বর সেকেন্ড শিফটের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের কোশ্চেনগুলো রিভিউ করব। যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড শিফট 1 সেপ্টেম্বরে দিয়েছিল তাদের কাছ থেকে মেমোরি বেসড কোশ্চেন আমরা দেখে নেব। আমরা প্রথম প্রশ্ন দেখছি, আর্টিকেল 40 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ হুইচ প্রভিশন? ভারতীয় সংবিধানে 40 নম্বর অনুচ্ছেদে কোন ধারার কথা বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, রাইট টু এডুকেশন, ফান্ডামেন্টাল ডিউটিস। 40 নম্বর আর্টিকেলে ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে। প্রশ্ন এবং উত্তর কিন্তু এই ফরম্যাটে তোমরা পিডিএফ পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে পিডিএফ পাওয়ার জন্য। পরে প্রশ্ন দেখো, ইন হুইচ এরিয়া ডিড ফরাজি মুভমেন্ট টেক প্লেস? ফরাজি আন্দোলন কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? দেখো, তোমাদের বলে রাখি, 19 শতকের শেষের দিকে পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশে এই আন্দোলন কিন্তু সংঘটিত হয়েছিল। এটি হাজী শরীয়তুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একটি ধর্মীয় সংস্কার আন্দোলন, যার লক্ষ্য ছিল ইসলামিক রীতিনীতিগুলো দূর করা এবং মুসলিমদের মধ্যে তাদের ধর্মীয় কর্তব্য সম্পর্কে সচেতনতা করা। সঠিক উত্তর হবে বাংলা বা ইস্টার্ন বেঙ্গল, প্রেজেন্ট ডে বাংলাদেশ। এটা কিন্তু সঠিক উত্তর হবে। পরে প্রশ্ন, যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে? চারটে অপশন ছিল, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 23 নাকি আর্টিকেল 32। আর্টিকেল 23 এবং 24-এ শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। আর্টিকেল 23-এ বলা হয়েছে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম এইগুলো কিন্তু করা যাবে না, এগুলোকে লঙ্ঘন করলে অপরাধ হিসাবে কিন্তু বিবেচনা করা হবে। আর্টিকেল 24 বলছে 14 বছরের কম বয়সী শিশুদের কিন্তু বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। সঠিক উত্তর হবে আর্টিকেল 23। পরে প্রশ্ন, 2025 সালের বুদ্ধ পূর্ণিমা কোন তারিখে পালিত হয়েছিল? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এনটিপিসি পরীক্ষায় আসছে। একটু উৎসব রিলেটেড কিছু প্রশ্ন আছে, কিছু লোকনৃত্য রিলেটেড কিছু প্রশ্ন দিচ্ছে বিভিন্ন শিফটে, আর এইরকম প্রশ্ন কিন্তু আসছে যে কি কি ফেস্টিভ্যাল কোন তারিখে পালন করা হয়েছিল, এরকম এই রকমের প্রশ্ন দু একটা শিফটে দেখা গেছে। 2025 সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছিল 12ই মে 2025-এ। পরের একটা প্রশ্ন ছিল, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেবে? কোন আর্টিকেলে এটা রয়েছে? আর্টিকেল 72, 74, 75 নাকি 76? দেখো, আর্টিকেল নম্বর 74 এটাই বলছে যে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। তো কারেক্ট অ্যান্সার হবে আর্টিকেল 74, এবং রাষ্ট্রপতি সাধারণত সেই পরামর্শ অনুযায়ী কাজ করে। আর্টিকেল 74-এ সেটা বর্ণনা করা রয়েছে। 6 নম্বর প্রশ্ন, 103তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে সংশোধন করা হয়েছিল? 103rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ওয়াজ মেড হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? চারটে অপশন ছিল, আর্টিকেল 14, আর্টিকেল 15, 16 নাকি আর্টিকেল 19 নাকি আর্টিকেল 21। দেখো, 103তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে আর্টিকেল 15 এবং 16-তে অনুচ্ছেদগুলোতে সংশোধন করা হয়েছিল। এই অনুচ্ছেদগুলোতে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে আর্থিকভাবে দুর্বল শ্রেণীদের জন্য বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি সুরক্ষা করা হয়েছে, 10% সুরক্ষা কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, সেটা 103তম সংবিধান সংশোধনী ছিল। আগামী দিনের শিফটগুলোতে যারা দিতে যাবে তারা কিন্তু একবার দেখে যাবে, কারণ কোশ্চেন কিন্তু রিপিটেড আসছে এবং ধারে পাশ থেকে কিন্তু কোশ্চেন পাবে। এই যে 103তম অ্যামেন্ডমেন্টটা একবার দেখে নেবে, কত সালে হয়েছিল এবং কোন কোন আর্টিকেল সংশোধন করা হয়েছিল সেটাও দেখে নেবে। এতে কোন ক্যাটাগরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে সেটাও কিন্তু জেনে যাবে। ঠিক আছে, এই কারণেই কিন্তু এই এক্সট্রা ইনফরমেশন রাখা, যাতে তোমাদের সামনের শিফটগুলোতে তোমরা এখান থেকে কমন পেতে পারো। কাবেরী নদীর জল ডিসপুট যেটা রয়েছে কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? এটা মোস্ট কমন কোশ্চেন, সকলে ঠিক করে এসেছো। কাবেরী নদী মূলত কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে যে ওয়াটার ডিসপুট সেটা রয়েছে, যার মধ্যে কেরালা, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিও কিন্তু রয়েছে। ঠিক আছে, মেইনলি যে ওয়াটার ডিসপুট যেটা রয়েছে সেটা কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে। পরে প্রশ্ন দেখো, অন হুইচ রিভার ভাকরা নাগাল দাম বিল? ভাকরা নাগাল বাঁধটা কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাগাল দাম শতুদ্র নদীর উপর অবস্থিত। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় আছে। সঠিক উত্তর হবে সুতলেজ বা শতুদ্র। তোমরা কিন্তু এইখানে এক্সট্রা ইনফরমেশন দেখে যাও, আশেপাশ থেকে যখন রিপিট করবে তখন কিন্তু বলতে পারে যে কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এই যে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় কিন্তু এই ভাকরানাগাল বাঁধ কিন্তু রয়েছে। একটা প্রশ্ন ছিল, হুইচ রিভার অরিজিনেট ফ্রম গঙ্গোত্রী গোমুখ? গঙ্গোত্রী গোমুখ থেকে কোন নদীর উৎপত্তি? ছোটবেলা থেকে সবাই পড়ে আসছে গঙ্গা নদীর উৎপত্তি। এইবার তোমরা আমাকে মনে করে বলো, উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি? উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী নদী অলকানন্দায় এসে মিশছে কোথায়? দেবপ্রয়াগে। তারপর থেকে কিন্তু সেই গঙ্গা নদীর নাম নিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন ছিল, ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
ভীমানাথ হ্রদ কিন্তু কেরালায় অবস্থিত, এটি ভারতের দীর্ঘতম হ্রদ। এক্সট্রা ইনফরমেশন গুলো রাখছি যাতে তোমাদের আপকামিং শিপগুলোতে হেল্প হয়। প্রত্যেক বছর আগস্ট মাসে এই ভীমানাথ হ্রদে কিন্তু নেহেরু ট্রফি নৌকাদৌড় অনুষ্ঠিত হয়। নেহেরু ট্রফি নৌকাদৌড় এই ভীমানাথ হ্রদে অনুষ্ঠিত হয়। 2002 সালে এটি কিন্তু আন্তর্জাতিক রামসার কনভেনশন জলাভূমির অন্তর্ভুক্ত হয়েছে। 2002 সালে রামসার কনভেনশনে অন্তর্ভুক্ত হয়েছে ভীমানাথ হ্রদ, কেরালায় অবস্থিত। পরের প্রশ্ন ছিল 2025 সালে কোন কত্থক শিল্পীকে পদ্ম বিভূষণে সম্মানিত করা হয়েছে? পণ্ডিত বিরজু মহারাজ, শরণ রানী, কুমুদিনী লাখিয়া নাকি শোভন নারায়ণ? দেখো এই কত্থক শিল্পী যিনি পদ্ম বিভূষণ পেয়েছেন 2025-এ, তিনি হলেন কুমুদিনী লাখিয়া। ইনি গুজরাট রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন ছিল নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি? দেখো তোমাদের বলে রাখি, পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে যাবে, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পায়। সেই কারণে এইখানে যে অপশনগুলো রয়েছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। দেখো এই তিনটে মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো কিন্তু গ্রুপ 1-এই রয়েছে, আর রুবিডিয়াম রয়েছে একদম শেষের দিকে, সুতরাং রুবিডিয়ামের ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। এইভাবেও কিন্তু একটু ট্রিক ইউজ করে তোমরা কিন্তু মার্ক করে আসতে পারবে। তারপরে দেখো হেনলির পাসপোর্ট সূচক 2025-এ দ্বিতীয় বছরের জন্য কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? সিঙ্গাপুর। এবছরও কিন্তু সিঙ্গাপুর হেনলির পাসপোর্ট ইন্ডেক্সে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এরপর আমাদের ভারতের যে সূচকগুলো রয়েছে সেটা একবার দেখে নাও। 2025 সালে বিভিন্ন সূচকে ভারতের যে স্থানগুলো রয়েছে সেটা দেখে নাও। হেনলির পাসপোর্ট সূচক, সেখানে ভারত 77তম স্থান অধিকার করেছে, এবং গ্লোবাল পিস ইন্ডেক্স সেখানে 115তম স্থান রয়েছে ভারতের। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, এইটা থেকে কিন্তু আগে শিফটে কোশ্চেন এসেছে। এইচডিআই ইন্ডেক্স কি কি বিষয়ের উপর নির্ভর করে না, এই একটা ধরনের কোশ্চেন কিন্তু ছিল। এখানে মানব উন্নয়ন ইন্ডেক্স বা এইচডিআই ইন্ডেক্স, যেটা ইউএনডিপি প্রকাশিত হয়, সেখানে ভারতের স্থান হচ্ছে 130, 2025-এর কথা বলছি। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 42, এবং গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে ভারতের স্থান 14। এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের প্রস্তুতিকে কিন্তু যথেষ্ট হেল্প করবে, সেই কারণে এই এক্সট্রা ইনফরমেশন গুলো অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নটা তোমরা আমাকে উত্তর দেবে, কেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে সমানভাবে বিতরণ হয় না? এই প্রশ্নটা ছিল, এখানে অপশন রয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে এটার সঠিক উত্তর কি হবে। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি লেড হুইচ সত্যাগ্রহ আফটার রাওলাট অ্যাক্ট? এবার তোমরা আমাকে বলো, রাওলাট অ্যাক্টের পরে গান্ধীজি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে? দেখো রাওলাট আইন কত সালে হয়েছিল? 1919 সালে হয়েছিল। এখন এখানে অপশন অনুযায়ী সালগুলো একবার খেয়াল করো। লবণ সত্যাগ্রহ কত সালে হয়? 1930 সালে 12ই মার্চ। অসহযোগ আন্দোলন কবে হয়? 1920 সালে। রাওলাট সত্যাগ্রহ কবে হয়? 1919 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। তাহলে কি হলো, রাওলাট অ্যাক্টের পরে কোন আন্দোলন হলো সেটা তোমরা বলো। সবকটা সাল আমি বলে দিলাম। দেখো রাওলাট অ্যাক্টের পরে কিন্তু এই রাওলাট সত্যাগ্রহ এইটা হয়েছিল। ডিটেলস ইনফরমেশন দেখে নাও। 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে সংগঠিত রাওলাট সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি। রাওলাট আইনটা ছিল সন্দেহের ভিত্তিতে যে কোনো ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা যাবে। 1919 সালে 6 এপ্রিল জাতীয় ধর্মঘটের আয়োজন করেছিল গান্ধীজি, যেটা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। সঠিক উত্তর হয়েছিল রাওলাট সত্যাগ্রহ আইন। পরে প্রশ্ন দেখো, ভারতের বেকারত্বের যে হার নির্ধারণ করা হয় কোন দপ্তর সেটাকে ডিটারমাইন করে? হু কন্ডাক্ট লেবার ফোর্স সার্ভে ডিটারমাইন দ্য আনএমপ্লয়েড রেট ইন ইন্ডিয়া? ভারতের যে বেকারত্বের হার সেটা কিন্তু নির্ধারণ করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এনএসএসও। পরে একটা প্রশ্ন ছিল যেখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, সেটা হচ্ছে পর্যায় সারণীর কোন উপাদানটি এস ব্লকের উপাদান? এখানে অপশনগুলো ছাত্ররা মনে রাখতে পারেনি, তবে এস ব্লকের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি তোমাদের লিখে দিয়েছি। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুটোতেই কিন্তু এস ব্লকের উপাদানের মৌল পাওয়া যায়। গ্রুপ 1-এ দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো রয়েছে, আর গ্রুপ 2-তে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম প্রভৃতি উপাদানগুলো রয়েছে। ঠিক আছে, পর্যায় সারণীতে এস ব্লকের মৌল এইগুলো। সাধারণত ক্ষারীয় মৌল এবং ক্ষারীয় আর্থ এলিমেন্ট কিন্তু দেখা যায় গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে এস ব্লকের উপাদানেরা। 2025 সালে বেফটা চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? বেফটা চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী পেয়েছেন কিন্তু মাইকি ম্যাডিসন। ইনি আনরোরা ছবির জন্য পেয়েছেন। মোগল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক কে ছিলেন? ঔরঙ্গজেব, বাহাদুর শাহ, নাকি শাহজাহান, নাকি আকবর টু? দেখো মোগল সাম্রাজ্যের যে শেষ শক্তিশালী সম্রাট ছিলেন তিনি ছিলেন ঔরঙ্গজেব। শক্তিশালী সম্রাটের কথা বলা হয়েছে। ঔরঙ্গজেবের পর থেকে কিন্তু
মোগল সাম্রাজ্য ঢিলে ঢালা হতে শুরু করে এবং তার পরবর্তী শাসকগুলো অতটা শক্তিশালী ছিলেন না। ঔরঙ্গজেব হবে মোগল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট। 1658 থেকে 1707 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। যাই হোক, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট যার নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। যদি তোমরা বাহাদুর শাহ জাফর করতে, সেটা কিন্তু ভুল হবে, তিনি মোটেও শক্তিশালী শাসক ছিলেন না। 1857 সালে মহাবিদ্রোহের সময় তাকে কিন্তু রেঙ্গুনে বা মায়ানমারে নির্বাসন করা হয়েছিল এবং সেখানে তিনি মারা যান। শেষ সম্রাট যদি জানতে চায়, সেটা হবে বাহাদুর শাহ জাফর। আর শেষ শক্তিশালী সম্রাট ছিল ঔরঙ্গজেব। এই প্রশ্নটা দেখো, একটা কনফিউজিং কোশ্চেন ছিল। জলবায়ু মানচিত্র কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, 4টে অপশন ছিল: তাপমাত্রা ও বৃষ্টিপাত, মাটির ধরন, জনসংখ্যা ঘনত্ব, নাকি খনিজ সম্পদ। দেখো, জলবায়ুর যে মানচিত্র সেটা সাধারণত ডিপেন্ড করে অক্ষাংশ, উচ্চতা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা কি দূরত্ব রয়েছে তার প্রভাব। এখানে আমার মতে তাপমাত্রা এবং বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। বাকি অপশনগুলো তোমরা বলতে পারো যে কোনটা কি হতে পারে, তবে আমার মতে কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাত এটা জলবায়ু মানচিত্রের উপর নির্ভর করে। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো জলবায়ু মানচিত্রে নির্ভর করে না। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট কামস আন্ডার কনকারেন্ট লিস্ট? যৌথ যে লিস্ট রয়েছে কনকারেন্ট লিস্ট, সেখানে এই অপশনের মধ্যে কোনটা ওই কনকারেন্ট লিস্টে পড়ে? ভারতীয় সংবিধানের সমকালীন তালিকায় এই কনকারেন্ট লিস্টের মধ্যে কিন্তু ব্যাংকিং পড়ে, ডিফেন্স সেন্ট্রাল লিস্টে রয়েছে, পুলিশ স্টেট লিস্টে রয়েছে, ফরেন অ্যাফেয়ার্স এটাও সেন্ট্রালে রয়েছে, ব্যাংকিং একমাত্র যেটা কনকারেন্ট লিস্টে রয়েছে। স্টেট এবং সেন্টার দুজনের মধ্যেই এই ব্যাংকিং জিনিসটা আসে। কম্পিউটারের শর্টকাট রিলেটেড কোশ্চেন কিন্তু আসছে, এবং এখানে কোশ্চেন দিয়েছে অল্ট F4 প্রেস করলে কি হবে? অল্ট F4 প্রেস করলে যে কোনো অ্যাক্টিভ যে উইন্ডো রয়েছে সেটাকে ক্লোজ করা যায়, ঠিক আছে। ক্লোজ দ্য কারেন্ট উইন্ডোজ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ F2 কি? শর্টকাট রিলেটেড কোশ্চেন কম্পিউটার থেকে দিচ্ছে। F2 কি এর ফাংশন? এটা রিপিটেড কোশ্চেন, আগের শিফটেও কিন্তু এই সেম কোশ্চেন এসেছিল। F2 কি ইউজ করে রিনেম করতে পারে যে কোনো একটা ফাইলের। 24 নম্বর প্রশ্ন দেখো, রিসেন্টলি হুইচ স্টেট লঞ্চ শিষ্টাচার অ্যাপ ফর সেফটি অ্যান্ড মনিটরিং অফ ওমেন? শিষ্টাচার অ্যাপটা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ, দিল্লি, নাকি মহারাষ্ট্র, নাকি কেরালা? দেখো, দিল্লি পুলিশ কিন্তু এই শিষ্টাচার অ্যাপটা লঞ্চ করেছে মহিলাদের সুরক্ষার জন্য। দেশ জুড়ে 30টি বিশেষ স্কোয়াড মোতায়েন করা হয়েছে দিল্লিতে। 25 নম্বর প্রশ্ন, 1991 সালে ভারতের যে উদারীকরণ হয়েছিল কোন খাতে সবচেয়ে বেশি প্রভাব হয়েছিল? ইম্পোর্ট, নাকি কম্পিটিশন, নাকি লাইসেন্সিং, নাকি ডিউটি? দেখো, 1991 সালে যে উদারীকরণ হয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল সেটা লাইসেন্সিং ব্যবস্থার উপর ছিল। লাইসেন্সিং ব্যবস্থার বিলুপ্তি হয়েছিল এবং যা উদ্যোগগুলোকে আরো বেশি স্বাধীনতা প্রদান করেছিল এবং বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছিল এই 1991 সালের পর। সুতরাং কোন অপশনটা হবে তোমরা এবার আমাকে জানাবে। এরপরের প্রশ্নগুলো ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি, কোশ্চেনের সাথে অ্যান্সার কিন্তু আমি লিখে দিয়েছি। আর্টিকেল 323 বিতে কি ছিল সেটা জানতে চেয়েছে। আর্টিকেল 323 বিতে ট্রাইব্যুনাল গঠনের সাথে সাথে সংসদ এবং রাজ্যের আইনসভাগুলোকে ট্যাক্স এবং বিদেশি মুদ্রা, শিল্প বিরোধ, ভূমি সংস্কার, নির্বাচনের মতো বিভিন্ন কেন্দ্রগুলির সাথে যে বিরোধ তার নিষ্পত্তির একটা আইন, সেটা কিন্তু বলা হয়েছে 323 বিতে। আর একটা প্রশ্ন ছিল, হু মেড ভারতনাট্যম মোস্ট ফেমাস গ্লোবালি? সারা বিশ্বের মধ্যে ভারতনাট্যম নৃত্যকে সব থেকে বেশি ফেমাস করেছিলেন কে? ভারতনাট্যমের জন্য বিভিন্ন মহান শিল্পীর কৃতিত্ব রয়েছে, তার মধ্যে রুক্মিণী দেবী উনি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। উনি ভারতনাট্যমের গ্লোবালি ভারতনাট্যমকে ফেমাস করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, হুইচ লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট রিসেন্টলি স এ পিস? দীর্ঘদিন ধরে চলে আসা যে বিরোধ তার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটার একটা অপশন ছিল, সেই অপশনও ছাত্ররা মনে রাখতে পারেনি। তবে যে রিসেন্টলি শান্তি চুক্তি হয়েছে সেটা 2025 সালের 24শে জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরোধী স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে। 12 দিনের এই তীব্র বিমান হামলায় অবসান ঘটেছে এই শান্তি চুক্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এই চুক্তির মধ্যস্থতা করেছিল, ঠিক আছে। দেখো, 40টা প্রশ্নের মধ্যে 28টা প্রশ্ন মেমোরি বেসড কোশ্চেন কিন্তু আমি আনতে পেরেছি। যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে কালেক্টেড কোশ্চেন এটা। তোমাদের এই শিফটের অ্যানালিসিস কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। পিডিএফ এর জন্য টেলিগ্রামে জয়েন হবে এবং পিডিএফ ডাউনলোড করে পড়ে যাবে। সামনের যে পরীক্ষাগুলো আসছে একটু কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিফিকাল্টি লেভেল হাই দিচ্ছে, তোমরা ভালোভাবে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এখানে শেষ করছি, সকলে ভালো করে পরীক্ষা দেবে।